ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 12-এর ইতিহাসের উপর ইতিহাসের 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়ে উপর প্রশ্ন করব এবং তার উত্তর দিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বিষয় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। তো আজকে আমাদের আলোচনাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতের যে উপনিবেশ, ব্রিটিশ শক্তির যে উপনিবেশ, সেটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় মহাযুদ্ধ কত সালে শুরু হয়? উত্তর, দ্বিতীয় মহাযুদ্ধ 1939 সালে শুরু হয়। দ্বিতীয় মহাযুদ্ধ কত সালে শেষ হয়? 1945 সালে শেষ হয়। দ্বিতীয় মহাযুদ্ধ কোন দেশ বা কে শুরু করেন? দ্বিতীয় মহাযুদ্ধ শুরু করেন হিটলার, জার্মানির দেশ, অর্থাৎ জার্মানির রাষ্ট্রনায়ক হিটলার পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে 1939 সালে 1 সেপ্টেম্বর দ্বিতীয় মহাযুদ্ধ শুরু করেন। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশ সরকার আটক করেন কেন? ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামকে জোরদার করবে এবং তিনি আপোষহীন সংগ্রাম, সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে ভারতকে স্বাধীন করবে। এইটা উপলব্ধি করতে পেরে ব্রিটিশ সরকার সুভাষ বসুকে আটক করেন এবং তাকে জেলে আটকে রাখেন। ভারত শাসন আইন 1935 সালে, এই আইন অনুযায়ী নির্বাচন কত সালে হয়? এই নির্বাচন হয় 1937 সালে প্রাদেশিক নির্বাচনে। প্রাদেশিক নির্বাচনে ভারতবর্ষের জনপ্রতিনিধিরাই বেশি আসন পান। এতে ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে ভারতের জাতীয় কংগ্রেস বা ব্রিটিশ শাসনের অবসানের জন্য উদ্যোগ গ্রহণ করবে। নেক্সট প্রশ্ন, পূর্ণ স্বাধীনতার জন্য কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করে স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য কত সালে? 1939 সালে। ভারতকে ব্রিটিশ উপনিবেশিক শক্তি দ্বিতীয় মহাযুদ্ধে জড়াতে চাই না জড়াতে চাই? সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেসের সভাপতি হন তখন কংগ্রেসের সঙ্গে গান্ধীজির সঙ্গে মতবিরোধ হয়। এর মূল কারণ কি? সুভাষচন্দ্র সভাপতি নির্বাচনেও কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে জয়লাভ করলে গান্ধীজি বলেছিলেন সুভাষের প্রতিদ্বন্দ্বী সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়। এছাড়া কংগ্রেসের জওহরলাল নেহরু বলেছিলেন যে সুভাষচন্দ্র বসু সভাপতির পদে থাকলে আমরা কংগ্রেসের সদস্যরা পদত্যাগ করব। তখন সুভাষচন্দ্র বসু নিজের উদ্যোগেই পদত্যাগপত্র জমা করেন এবং পদত্যাগ করেন। দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? লিনলিথগো। আগস্ট প্রস্তাব কি? লিনলিথগো ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয় নেতাদের, জাতীয় কংগ্রেসের নেতাদের একটা প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাবের নাম হচ্ছে আগস্ট প্রস্তাব। আগস্ট প্রস্তাবে কি বলা হয়েছিল? আগস্ট প্রস্তাবে লিনলিথগো বলেছিলেন যে যুদ্ধ উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। তখন যুদ্ধ শুরু হয়ে গেছে এবং যুদ্ধের পর
বলা হলো যে যুদ্ধের পর ভারতের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি গণপরিষদ তৈরি হবে এবং যুদ্ধের পর এই গণপরিষদ গঠন হলে ভারতের স্বাধীনতার জন্য, স্বাধীন ভারতের জন্য গণপরিষদ সংবিধান রচনা করবে। কিন্তু এই আগস্ট প্রস্তাবকে কংগ্রেস প্রত্যাখ্যান করেন। কোন সম্মেলনে সিদ্ধান্ত হয় যে আগস্ট প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে হবে? কংগ্রেস দলের ওয়ার্ধা সম্মেলনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেয় যে আগস্ট প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে হবে। আগস্ট প্রস্তাবকে জাতীয় কংগ্রেস কেন প্রত্যাখ্যান করেন? আগস্ট প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এই কারণে যে যুদ্ধের পর সংবিধান সভা গঠন করা হবে, ভারতের সংবিধান রচনা করা হবে, এই যে বক্তব্য ব্রিটিশ সরকারের, এতে বিশ্বাস রাখা সম্ভব নয়। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগ আগস্ট প্রস্তাবকে সমর্থন করে না করেনি? মুসলিম লীগ আগস্ট প্রস্তাবকে সমর্থন করেনি। তার কারণ আগস্ট প্রস্তাবে পৃথক রাষ্ট্র হিসাবে, মুসলিমদের পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তানের কথা বলা হয়নি এবং আলাদা রাষ্ট্রের গঠনের কথা বলা হয়নি, তার জন্যে আগস্ট প্রস্তাবের বিরোধিতা করেছে মুসলিম লীগ এবং তার নেতারা। পরের প্রশ্ন হলো যে ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু 1939 সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। কংগ্রেস ত্যাগ করে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। নেক্সট প্রশ্ন, ক্রিপস প্রস্তাব কি? ক্রিপস প্রস্তাব হলো 1942 সালে ব্রিটেনের আইনসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপস কে দায়িত্ব দিয়ে যে ভারতবর্ষের কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার জন্য পাঠানো হয়। ক্রিপস প্রস্তাবে প্যাথিক লরেন্স, আলেকজান্ডার ডাফ এবং স্ট্যাফোর্ড ক্রিপস এই তিনজন সদস্য ছিলেন। ক্রিপস প্রস্তাবে কি বলা হয়? ক্রিপস প্রস্তাবে বলা হয় যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে এবং স্বাধীন ভারতের জন্য একটা গণপরিষদ গঠন করা হবে এবং এই গণপরিষদ স্বাধীন ভারতের সংবিধান রচনা করবে। ক্রিপস প্রস্তাব ব্রিটিশ সরকার কেন দেয়? ক্রিপস প্রস্তাব দেয় এই কারণে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, অক্ষ শক্তি জার্মানির আক্রমণে ব্রিটেনের সামরিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয় এবং ফ্রান্সেরও তার সামরিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়, যা এই দুই উপনিবেশিক শক্তি তাদের উপনিবেশগুলিকে বজায় রাখতে পারবে কিনা তারা নিজেরাই অনেকটা মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। এছাড়া ব্রিটিশ সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করে ভারতবর্ষের স্বাধীনতা দেওয়ার জন্য। এই কারণে ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে ক্ষমতা দিয়ে দিতে হবে। সেই কারণেই আগস্ট প্রস্তাব, ক্রিপস প্রস্তাব এরকম একের পর এক আমরা পরবর্তীকালে দেখব যে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পাঠিয়েছে, ওয়াহাবেল পরিকল্পনা হয়েছে, যে এই সমস্ত মধ্য দিয়ে ব্রিটিশ সরকার ভারতকে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করে। চার্চিল ভারতের স্বাধীনতা দানের পক্ষপাতী ব্যক্তিগতভাবে ছিলেন না, কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি এবং জার্মানির আক্রমণে ব্রিটেনের অর্থনৈতিক সামরিক অবস্থা ভেঙে পড়লে তবেই তিনি ভারতকে স্বায়ত্তশাসনের দাবি দিতে রাজি হন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট চার্চিলকে বিশেষভাবে চাপ সৃষ্টি করেন। ক্রিপস প্রস্তাবে উল্লেখিত দুটি বক্তব্য উল্লেখ করো।
ক্রিপস প্রস্তাবে উল্লেখিত দুটি বক্তব্য হচ্ছে, যুদ্ধের পর ভারতকে ডমিনিয়ন দেওয়া হবে। ডমিনিয়ন মানে স্বায়ত্তশাসন। 2, সংবিধান সভা সদস্যরা প্রাদেশিক আইনসভাগুলির নিম্নকক্ষের দ্বারা নির্বাচিত হবে। সংবিধান সভা স্বাধীন ভারতের সংবিধান রচনা করবে। এই হলো ক্রিপস প্রস্তাবের উল্লেখিত বক্তব্য। নেক্সট, ক্রিপস প্রস্তাবকে কংগ্রেস কি গ্রহণ করেছে? না, ক্রিপস প্রস্তাবকে কংগ্রেস গ্রহণ করেনি। ক্রিপস প্রস্তাবকে কংগ্রেস গ্রহণ করেনি কেন? কংগ্রেসের দাবি ছিল যে স্বায়ত্তশাসন না, পূর্ণ স্বাধীনতা দিতে হবে। নাম্বার 2, প্রদেশগুলি বিচ্ছিন্ন হওয়ার অধিকার পরোক্ষভাবে এই যে ক্রিপসে বলা আছে যে প্রদেশগুলি বিচ্ছিন্ন হতে পারবে, এর মধ্যে দিয়ে পাকিস্তান কে সমর্থন করা হয়। আর ক্রিপস প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলা হয়, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ব্রিটিশ সরকার গঠন করবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। ক্রিপস প্রস্তাব সম্পর্কে গান্ধীজির অভিমত কি? গান্ধীজি বলেছেন যে ক্রিপস প্রস্তাব একটি ফেল পড়া ব্যাংকের চেকের সঙ্গে তুলনীয়। গান্ধীজি হরিজন পত্রিকায় বলেছেন ক্রিপস প্রস্তাব দুর্ভাগ্যজনক প্রস্তাব। নেক্সট, জওহরলাল নেহরু কি বলেছেন ক্রিপস প্রস্তাব সম্পর্কে? যে এগুলো দেখে আমরা বিশ্বাস করব না, এগুলো দেখে আমরা যে খুবই আনন্দ প্রকাশ করব তা না, এটা রক্ষণশীল এবং প্রতিক্রিয়াশীল একটা দৃষ্টিভঙ্গি ব্রিটিশ সরকারের। ক্রিপস প্রস্তাব সম্পর্কে মুসলিম লীগের বক্তব্য কী ছিল? ক্রিপস প্রস্তাব সম্পর্কে মুসলিম লীগ কিন্তু সমর্থন করেনি। হিন্দু মহাসভা ক্রিপস প্রস্তাবে ভারত বিভাজনের সম্ভাবনা দেখেছে, সে কারণে সমর্থন করেনি। অনুন্নত সম্প্রদায় তারা ক্রিপস প্রস্তাবকে মেনে নেয়নি, তার কারণ বর্ণ হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে ক্রিপস প্রস্তাবকে মেনে নিলে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন কি? 1942 সালে গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশ সরকারকে চাপ দেওয়া হয় যে তুমি ভারতবর্ষ ছেড়ে চলে যাবে, এবং চলে যদি না যাও তাহলে আমরা আন্দোলন করব। ব্রিটিশ সরকার চলে যায়নি, সেই কারণে গান্ধীজির নেতৃত্বে কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজির স্লোগান কি ছিল? গান্ধীজির স্লোগান ছিল করেঙ্গে ইয়ে মরেঙ্গে, হয় মরব না হয় ভারতকে স্বাধীন করব। গান্ধীজি কেন কুইট ইন্ডিয়া মুভমেন্টের কথা বলেছেন বা ভারত ছাড়ো আন্দোলনের কথা বলেছেন? গান্ধীজি মনে করেন যে ব্রিটিশ সরকার ভারতে আসে, এই কারণে ফ্যাসিবাদী নাৎসিবাদী সামরিক শক্তি, অক্ষশক্তি ব্রিটেন আমাদের দেশে আছে বলেই তারা আক্রমণ করবে, ফ্যাসিবাদী শক্তি অক্ষশক্তি যেটা আক্রমণ করবে। তাই ব্রিটিশ যদি আমাদের দেশ ছেড়ে চলে যায় তাহলে ফ্যাসিবাদ নাৎসিবাদ আমাদের আক্রমণ করবে না। ফ্যাসিবাদ নাৎসিবাদ ব্রিটিশ সরকারের তুলনায় আরও বেশি খতরনাক। এই কারণে গান্ধীজি বলেছিলেন যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, হয় ভারতকে স্বাধীন করব না হয় মরব। নেক্সট প্রশ্ন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন সময়ে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? কংগ্রেস ওয়ার্কিং কমিটি 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয় এবং 7ই আগস্ট কংগ্রেস ওয়ার্কিং কমিটি এই আগস্ট আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। আচ্ছা, 9ই আগস্ট গান্ধীজি সহ অন্যান্য নেতাদের আগস্ট আন্দোলনের ডাক দেওয়ার ফলে ব্রিটিশ সরকার আটক করে। নেতৃত্বহীন অবস্থায়
আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন কিভাবে চলে? নেতৃত্বহীন অবস্থায় গান্ধীজি এবং কংগ্রেসের অন্যান্য নেতারা দের আটক করা হলে ভারত ছাড়ো আন্দোলন সহিংস পথ গ্রহণ করে। রেলপথ উপড়ে ফেলা, ডাকঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া ইত্যাদি এই নাশকতামূলক কাজ কংগ্রেসের অনুগামীরা শুরু করে। আন্দোলন কোথায় কোথায় ছড়িয়ে পড়ে ভারত ছাড়ো আন্দোলন? কলকাতা, বোম্বাই, দিল্লি, কানপুর, লখনৌ, নাগপুর, আহমেদাবাদ প্রভৃতি স্থানে তোমার ব্যাপকভাবে ভারত ছাড়ো আন্দোলন ছড়িয়ে পড়ে। ভারত ছাড়ো আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলন জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, অরুণা আসফ আলী, অচ্যুত পটবর্ধন, নরেন্দ্র দেব, যোগেশ চ্যাটার্জি, সুচেতা কৃপালনি এরা তোমার আগস্ট আন্দোলনের নেতৃত্ব দেন। তাম্রলিপ্ত সরকার কি? তাম্রলিপ্ত সরকার হলো মেদিনীপুর জেলাতে তমলুকে এই সরকার গঠিত হয়। এই সরকার হলো ব্রিটিশ সরকার আছে, তার পাশাপাশি একটা সমান্তরাল সরকার গঠন করে স্থানীয় ভিত্তিতে এই সরকার সেখানে শাসন কার্য পরিচালনা। এই তাম্রলিপ্ত সরকারের প্রধান কে ছিলেন? এই তাম্রলিপ্ত সরকারের সর্বাধিক নায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। এই তাম্রলিপ্ত সরকারে আরও উল্লেখযোগ্য সদস্য ছিলেন। তারা কারা? অজয় মুখোপাধ্যায়, সুশীল ধারা প্রভৃতি। এছাড়া তোমার এই তাম্রলিপ্ত সরকার আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। তোমার সুতাহাটা, নন্দীগ্রাম, মহিষাদল, তমলুক, বালুরঘাট এই চারটি থানা জাতীয় সরকারের তোমার চরিত্র গ্রহণ করে। বাংলার বাইরে যে সমান্তরাল সরকার প্যারালাল গভর্নমেন্ট এটা বা জাতীয় সরকার তৈরি হয়েছিল, জাতীয় সরকার বলে ভারতীয় সরকার। বাংলার বাইরে কোথায় হয়েছিল? তোমার উত্তরপ্রদেশে বালিয়া, আজমগড়ে, গাজীপুর উত্তরপ্রদেশে, উড়িষ্যাতে তালচের, মধ্যপ্রদেশে ভাগলপুর, মহারাষ্ট্রে সাঁতারা, আসামে নওগাঁ প্রভৃতি জায়গায় তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। এই সরকার ব্রিটিশ সরকারের আইনকে অমান্য করে। ভারত ছাড়ো আন্দোলন কি আঞ্চলিক বিদ্রোহ না গণবিপ্লব? ভারত ছাড়ো আন্দোলন গণবিপ্লব। এটা সর্বভারতীয় ক্ষেত্রে ছড়িয়ে পড়ে এবং এখানে একটা সর্বভারতীয় নেতৃত্ব গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, কৃষকদের ভূমিকা কি ছিল এই ভারত ছাড়ো আন্দোলনে? ভারতের ছাড়ো আন্দোলনে কৃষকদের বিশাল ভূমিকা ছিল। পালামো জেলার কৃষকরা যদু বংশের সাহারার নেতৃত্বে, কাটিহারের সাঁওতাল, তালচের সারারা বিভিন্ন প্রদেশ থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এই আন্দোলনে সামিল হয়েছিল। শ্রমিকদের ভূমিকা কেমন ছিল? ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের বিরাট ভূমিকা ছিল। নারীদের ভূমিকা কেমন ছিল? নারীদের বিরাট ভূমিকা ছিল। নারীদের নেতৃত্ব দিয়েছিলেন অরুণা আসফ আলী, সুচেতা কৃপানলি এরা, এবং মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা 73 বছরের বৃদ্ধা মহিলা এই আন্দোলনে মিছিলে সামিল হয় এবং তার বুকে গুলি লাগা সত্ত্বেও সে জাতীয় পতাকাকে ঊর্ধ্বে ধরে রাখে। কনকলতা বড়ুয়া আসামের 13 বছরের মানে কন্যা, সেও এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। পাঞ্জাবের গৃহবধূ ভোগেশ্বরী ফুকনিনী এই আন্দোলনে বিরাট অবদান আছে। নেক্সট হচ্ছে ছাত্র যুবরাও ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেয়। পরের প্রশ্ন হলো যে গান্ধীজির যে অনুপস্থিতি এই আন্দোলনকে কি সহিংস পথে
অহিংসা পথে পরিচালনা করেছে। গান্ধীজির অনুপস্থিতিতে গান্ধীজি আটক হলে এই ভারত ছাড়ো আন্দোলন তোমার সহিংস পথ অবলম্বন করে। যাই হোক, শেষ পর্যন্ত এই আন্দোলন কিন্তু নেতৃত্বহীন অবস্থায় আন্দোলন ব্যর্থ হয়। তবে একটা কথা কি, কোনো আন্দোলনই ব্যর্থ হয় না। আন্দোলনের আপাত দৃষ্টিতে আন্দোলনকারীরা পরাজিত হলেও এই আন্দোলনের প্রভাবকে অস্বীকার করা যায় না এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। কি কি আন্দোলনের এই গুরুত্ব কি কি, কোন কোন দিক থেকে? এই আন্দোলনের সর্বস্তরের মানুষের যোগদান, এটা একটা বিরাট প্রভাব ফেলেছে। এই আন্দোলন সর্বস্তরের মানুষ ভারত ছাড়ো আন্দোলনে যোগদান। এই আন্দোলন প্রমাণ করে যে ভারতবাসী ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন করতে পারে। নাম্বার 2, কংগ্রেসের ক্ষমতা এবং প্রভাব বৃদ্ধি পায়। আন্দোলনের ভিত্তি খুব শক্তিশালী ছিল। এই আন্দোলনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসার ঘটে। ক্ষমতা যে ভারতবর্ষে ক্ষমতা পেয়ে যাবে তার ক্ষেত্র তৈরি হয়। বিভিন্ন দলের উপরে প্রভাব এই আন্দোলনের মধ্যে দিয়ে পড়েছে। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসু আপসহীন সংগ্রামে বিশ্বাস করতেন। তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতকে স্বাধীন করবার চেষ্টা করেন। স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীজির সম্পর্ক কি ধরনের ছিল? গান্ধীজি অহিংসা এবং সত্যাগ্রহের মধ্য দিয়ে ভারতকে স্বাধীনতা আনার কথা ভাবতেন, কিন্তু সুভাষচন্দ্র বলেছিলেন যে অহিংসা এবং সত্যাগ্রহের মধ্য দিয়ে ভারতকে স্বাধীন করা যাবে না। তিনি গান্ধীজিকে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়েছিলেন যে সাপ যদি মারতে হয় তাহলে লাঠি দিয়েই মারতে হবে। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে ভারত থেকে বিতাড়িত করতে হলে লাঠি পেটা করে তাকে সশস্ত্র লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিতাড়িত করতে হবে। তার জন্যে সাপ মারার জন্য মনসা পুজো করলে হবে না, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে পুজো করলে হবে না। এই কথা গান্ধীজিকে সুভাষচন্দ্র বসু বলেছিলেন, কিন্তু গান্ধীজি তার সঙ্গে একমত হতে পারেননি। সেই জন্য সুভাষচন্দ্র বসু দেশকে স্বাধীন করবার জন্যই এই ভারত থেকে ত্যাগ করেছে। তখন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতারা তাকে প্রথমে সাপোর্ট করলেও কিন্তু পরবর্তীকালে তিনি যে রাষ্ট্র পরিকল্পনা করেছিলেন এবং তিনি ভারতকে দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে দিয়েই সশস্ত্র লড়াইয়ের মধ্যে দিয়ে বিতাড়িত করবে, ব্রিটিশ সরকারকে উচ্ছেদ করবে লড়াইয়ের মধ্য দিয়ে, কিন্তু এটা কংগ্রেসের অন্যান্য নেতারা চাননি। তার কারণ ভারতের সুভাষচন্দ্রের নেতৃত্বে স্বাধীনতা হলে একটু অন্য ধরনের একটা রাষ্ট্র কাঠামো গড়ে উঠত, যাতে অন্যান্যদের অসুবিধা ছিল। সেজন্য সুভাষচন্দ্র বসুকে জওহরলাল নেহরু সমর্থন করেননি, আর গান্ধীজিও সমর্থন করেননি। নেক্সট, সুভাষচন্দ্র বসু স্বাধীনতার এই যে কামনা, সুভাষচন্দ্র বসু যে একটা লড়াই করে ভারতকে স্বাধীন করবে, সেই কারণে সুভাষকে গ্রেপ্তার করে, আটক করে, যেহেতু লড়াইয়ের মধ্যে দিয়ে স্বাধীন করবে দেশকে। সেই জন্য ভারত রক্ষা আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার সুভাষকে আটক করে। তারপর তার স্বাস্থ্য খারাপ হলে তাকে জেল থেকে কলকাতা এলিগেন্ট রোডের নিজস্ব বাসগৃহে রাখলে পুলিশ পাহারায়, তাই সেখান থেকে পরিকল্পনা আগে থেকে করা ছিল, সেখান থেকে পালিয়ে রাশিয়ায় যায়। রাশিয়ার স্টালিনের কাছে ভারতকে স্বাধীন করবার জন্য সহযোগিতা চান। রাশিয়ার স্ট্যালিন কি সাহায্য দিয়েছিলেন? না, রাশিয়ার স্ট্যালিন সুভাষ বসুকে ভারতের স্বাধীনতা লড়াইয়ের জন্য দেননি। তার কারণ রাশিয়ার ভয় ছিল ফ্যাসিবাদ নাসিবাদ তাকে সরাসরি আক্রমণ করবে। রাশিয়াকে আক্রমণ করেছে পরে, কিন্তু তবু তখন সেই মুহূর্তে সুভাষ বসুকে কথা দিতে পারেননি। আর একটা কি, যে গণতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে একটা মতাদর্শগত সংঘাত আছে। রাশিয়া সমাজতান্ত্রিক মার্ক্সবাদ লেনিনবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা সমাজ কাঠামো, আর অন্যদিকে উদারনীতি গণতন্ত্রের উপর ভিত্তি করে, উদারনীতি গণতান্ত্রিক মতবাদের উপর ভিত্তি করে উদারনীতি গণতন্ত্র পুঁজিবাদী যে ব্যবস্থা, ধনতান্ত্রিক যে ব্যবস্থা ইংল্যান্ড ফ্রান্স প্রভৃতি দেশে আছে। অতএব এই মুহূর্তে সুভাষকে আমি সাহায্য করতে পারছি না। সুভাষ হতাশ হয়ে কোথায় গিয়েছিলেন? তিনি তো হতাশ হননি, তিনি গিয়েছিলেন জার্মানিতে গিয়ে সেখানে একটা রেডিও সেন্টার খুলেছিলেন এবং জার্মানির রাষ্ট্রনায়ক হিটলারের সঙ্গে দেখা করেন এবং হিটলার সাহায্য দিতে রাজি হন। এবং তার পরিকল্পনা যে
অপশক্তিদের কাছে ব্রিটিশ ভারতের যে সেনা তারা যুদ্ধে পরাজিত হয়ে বন্দী অবস্থা আছে, তাদের নিয়ে তিনি সেনাবাহিনী গঠন করলেন এবং তিনি সেনাবাহিনী গঠন করেও ছিলেন। তারপর সুভাষ বসুকে যখন ব্যবহার করবার চেষ্টা করেছে হিটলার, তখন সুভাষ বসু তা প্রত্যাখ্যান করে, হিটলারের সাহায্যকে প্রত্যাখ্যান করে। তিনি তখন জাপানে যান। জাপানে গিয়ে সেখানে তোমার রাসবিহারী বসু যে বাহিনী তৈরি করেছিলেন, সেই রাসবিহারী বসু সেই বাহিনীর দায়িত্ব সুভাষ বসুকে দিয়েছিলেন এবং তার নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। সুভাষ বসু এই আজাদ হিন্দ ফৌজকে মানে নেতৃত্ব দেন এবং এই আজাদ হিন্দ ফৌজের 5টা ভাগে ভাগ করেন। বিভিন্ন ব্রিগেডে আজাদ হিন্দ ফৌজকে ভাগ করেছেন। গান্ধী ব্রিগেড, তিনি তবুও গান্ধীজির সঙ্গে তার মতাদর্শগত সংঘাত থাকলেও তাকে মর্যাদা সম্মান দেওয়ার জন্য গান্ধী ব্রিগেড তৈরি করলেন। নেহেরু ব্রিগেড, জওহরলাল নেহেরু তাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি যে ভূমিকা নিয়েছিলেন খুবই একটা নক্কলজনক ভূমিকা, তা সত্ত্বেও সুভাষ নেহেরু ব্রিগেড বানিয়েছিলেন। সেনাবাহিনী মহিলাদের সংগঠিত করবার জন্য স্বামী লক্ষ্মীনাথের নেতৃত্বে ঝাঁসি বাহিনী গঠন করেছিলেন। এইভাবে সেনাদের বিভিন্ন ব্রিগেডে ভাগ করে একটা সেনাবাহিনী এবং জাপানের সহযোগিতা, জাপানি সাহায্য নিয়ে পূর্ব ভারতে আক্রমণ শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে। প্রথমে তোমার ইম্ফল দখল করেন এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সুভাষ বসু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করেছিলেন। সেখানে মানে আন্দামানের নাম রেখেছিলেন শহীদ, আর একটা হচ্ছে তোমার নিকোবরের নাম রেখেছিলেন স্বরাজ। শহীদ এবং স্বরাজের নাম তিনি রেখেছিলেন। তিনি দিল্লি চলো ধ্বনি দিয়েছিলেন যে দিল্লি চলো, দিল্লি দখল করতে হবে। কোহিমা শহরটি তিনি দখল করেন, কিন্তু দুঃখের বিষয় 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে পরমাণু বোমা ফেললে তখন জাপান আত্মসমর্পণ করে দ্বিতীয় মহাযুদ্ধে। সেই সময় জাপানের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে সুভাষের আজাদ হিন্দ বাহিনী এককভাবে একাই লড়াই করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন কারণে তার সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তারপর তাদের বিচার হয় দিল্লিতে। এখানে সুভাষ বসুর আন্দোলন এখানেই শেষ হয়ে যায়, কিন্তু তিনি মারা গিয়েছেন না বেঁচে আসেন এ নিয়ে আজকেও বিতর্ক শেষ হয়নি। তবে ভারতবর্ষ সরকার সুভাষচন্দ্র বসু বেঁচে আছে কিনা এই ব্যাপারে কোনো অনুসন্ধান করেনি। বহু কমিটি তৈরি হয়েছে, কিন্তু সুভাষ বসুকে মানে এটা একটা কথা কি, সুভাষ বসুর জন্ম তারিখে ছুটি ঘোষণা করেছে, কিন্তু ভারত সরকারে যারাই আসে, যে দলগুলি ক্ষমতায় এসছে আজ পর্যন্ত 75 বছরে, সবাই কিন্তু সুভাষ বসুকে ভয় পায়। কি জানি তার অনুসন্ধান করতে গিয়ে যে সরকারের ত্রুটি যদি ধরা পড়ে, তাহলে এই সরকারের বিরুদ্ধে জনমত গড়ে উঠবে এবং ক্ষিপ্ত হয়ে যাবে শাসক শ্রেণীর বিরুদ্ধে। এবং আমরা লক্ষ্য করবো যে নিরপেক্ষভাবে বলতে গেলে সুভাষচন্দ্র বসুর যে মৃত্যু, এটা একটা রহস্যজনক। মৃত্যু হয়েছে না হয়নি এটা নিশ্চিতভাবে বলতে পারি, এবং এইটা বিভিন্ন বিশেষজ্ঞদের মত আমরা পর্যালোচনা করে দেখি যে তিনি হয়তো বেঁচে ছিলেন দীর্ঘদিন, এখন হয়তো বেঁচে থাকার বয়স নেই। কিন্তু ঘটনা হলো যে কোনো সরকার, কংগ্রেস, বিজেপি, কোনো সরকার সুভাষ বসুর মৃত্যুর রহস্যকে উদ্ঘাটন করেনি। এটা একটাই হলো, সুভাষচন্দ্র বসু সৎ ছিলেন। জওহরলাল নেহেরু বলেছিলেন যে সুভাষচন্দ্র বসু যদি ভারতে ফিরে আসে তাহলে আমি তাকে তরবারি দিয়ে সম্বোধন করব। তরবারি দিয়ে মানে কি, হত্যা করব। এইরকম কোটেশন বহু আছে। তাই ভারত সরকার সুভাষ বসুর মৃত্যু নিয়ে কোনো ভাবেনি, তার কারণ সুভাষ বসুর ব্যাপক জনপ্রিয়তা ছিল। সুভাষ বসু তখন ফিরে আসলে সুভাষ বসুকে ভারত সরকার ধরিয়ে দিত এবং তার ফাঁসি হতো। তার কারণ দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে আন্তর্জাতিক বিচারালয়, তাতে বিচার হয়, তোমার ফাঁসি হয় বহু যুদ্ধ অপরাধীদের। সুভাষ বসুকে যেহেতু ফ্যাসিবাদী ব্লকে গিয়েছিলেন এবং তাদের সহযোগিতা চেয়েছিলেন, এটাই তার অপরাধ। অতএব ব্রিটেনের 1 নম্বর পয়লা শত্রু হলো সুভাষ বসু। সুভাষ বসুর কাছে কংগ্রেসের মানে ব্রিটিশ সরকারের কাছে কংগ্রেসের কোনো নেতা শত্রু ছিল না। ভারতবর্ষের একটা মানুষ শত্রু থাকে ব্রিটেনে, সেটা হলো সুভাষচন্দ্র বসু। তাই আমরা যেটা পড়ি, সুভাষ বসুর ইতিহাস পড়ানো হয় না, আমরা পড়ি গান্ধীজির ইতিহাস। আমরা সর্দার বল্লভভাই প্যাটেল,
তার ছবি পড়ি, বল্লভভাই প্যাটেল কত একটা নোংরা ভূমিকা পালন করেছেন। সশস্ত্র যে বিপ্লব, নৌবিদ্রোহ, হ্যাঁ, নৌবিদ্রোহ সম্পর্কে বাজে বাজে মন্তব্য করেছে, যে তারা অরাজকতা সৃষ্টি করছে। একটা স্বাধীনতার জন্য যারা লড়াই করছে নৌসেনারা, সেখানে ব্রিটিশ সেনার একটা অংশ ভারতীয়, তারা বিভিন্ন দিক থেকে তারা অবহেলিত, তারা শোষিত, তারা নিম্নমানের খাবার পায়, তাদেরকে ঘৃণা করা হয় যাত্রাভিমান দিয়ে। হ্যাঁ, তার সেই লড়াইটাকে, এবং যারা স্বাধীনতার জন্য লড়াই করছে সেই লড়াইটাকে সর্দার বল্লভভাই প্যাটেল এরকম বলেছেন যে অরাজকতার সৃষ্টি করছে। গান্ধীজি বলেছিলেন যে এরা 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 উচ্ছৃঙ্খল, এরা আন্দোলন, এরা ভারতের কলঙ্ক। তাহলে তুমি যদি আজাদ হিন্দ নৌবাহিনীর কে সমর্থন করো, আজাদ হিন্দ বাহিনীর লড়াইকে সমর্থন করো, স্যালুট দাঁড়াও, তাহলে তুমি কি সমর্থন করতে পারবে বল্লভভাই প্যাটেলকে, যার স্ট্যাচু তৈরি করেছে ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করেছে? ইন্ডিয়া গভর্নমেন্ট সত্যি স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীনতাকে আমরা রক্ষা করবই, সার্বভৌমত্ব আমরা রক্ষা করব যে কোনো মূল্যে। কিন্তু আমাদের দেশে সব থেকে বড় শত্রু ইন্ডিয়ান সরকার যেভাবে ভূমিকা নিয়েছে, যারা স্বাধীনতা আন্দোলনে যারা যতটুকু মর্যাদা পাওয়ার দরকার সেই মর্যাদা না দিয়ে আবার তাদের কথা, মিথ্যা কথা বলে ভোট ব্যাংক তৈরি করে। প্রত্যেকটা রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত। ন্যাশনালিজম নেই, কি বামপন্থী কি দক্ষিণপন্থী, এদের মধ্যে শুধু মুখে জাতীয়তাবাদের কথা, কিন্তু এরা গোপনে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, বিদেশে গোপনে অ্যাকাউন্টে রাখে। আর যারা তদন্তকারী সংস্থা তারাও এর সঙ্গে কানেক্টেড। আমি একটা আগের ভিডিওতে বলেছি, আজকেও আমি বলছি যে স্বাধীনতা আন্দোলনে যাদের অবদান ছিল তাদের কথা ইতিহাসে লেখা হয়নি, তাদের ইতিহাসে লেখা হবেও না, কোনোদিনই হবে না, চাপা রাখা হবে। শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য ধর্ম দিয়ে রাজনীতি, জাতপাতের রাজনীতি, জাতপাত সংবিধানেই লিপিবদ্ধ করে রেখেছে। জাতের ভিত্তিতে কোনো সম্প্রদায়, কোনো জাতির উন্নতি হয় না, অর্থনৈতিক ভিত্তিতে করা উচিত। বিভাজন তৈরি করেছে, ব্রাহ্মণ্যবাদকে আরও প্রশ্রয় দেওয়া হয়েছে। আবার যারা নিচু জাতির মানুষ, যারা অর্থ সুযোগ পাচ্ছে, চাকরিতে সুযোগ পাচ্ছে, তারা বড় হয়ে গেলে তারই জাতির নিম্নবর্ণের মানুষকে সে চিনতে পারছে না, বাবু শ্রেণীর উদ্ভব হয়ে যাচ্ছে। তাহলে এটাকে অর্থনৈতিক ভিত্তিতে যে একবার সুযোগ পাবে দরিদ্র মানুষ, তাকে তার সুযোগটা কাট করে দিতে হবে, তাহলেই মনে হয় জাতপাতের ব্যাপারটাই হবে। আর একটা কথা, এটা জাতপাতের বিষয়টা শুধু অর্থ দিয়ে সাহায্য করতে হবে, আর দেশকে উন্নত করতে হলে করাপশন বন্ধ করতে হবে, আর মেরিট বেসিসে চাকরি দিতে হবে। অ্যাকর্ডিং টু মেরিট যারা দেশ চালানোর যোগ্যতা রাখে তারা দেশ চালক হবে, অযোগ্য ব্যক্তিরা না। যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে তাদেরও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া উচিত, সেখানে বিলো কোয়ালিফিকেশনের উচিত না। মেরিট নাই কিন্তু অথচ পাচ্ছে, এটা কিন্তু অর্থনৈতিক কারণে যদি দিতেই হয় তাহলে এক জেনারেশন দিয়ে পরবর্তী জেনারেশন তো অর্থনৈতিক দিক থেকে এগিয়ে আসলো, তাকে আবার স্পেশাল ফেসিলিটি কেন দেওয়া হবে? হ্যাঁ, কোনো বিশেষ সুযোগ সুবিধাই সাম্য নীতির বিরোধী, বিশেষ সুযোগ সুবিধা সাম্য নীতির বিরোধী। একটা কথা হলো যুগ যুগ ধরে এই যে ব্যবস্থা ইন্ডিয়া গভর্নমেন্টে, যাই হোক আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আমি শেষ করব। যাই হোক, সুভাষ বসুর কথা আমরা যদি জানতে যাই তাহলে আমাদের খুব দুঃখ লাগে, কষ্ট হয়। হ্যাঁ, ভারতবর্ষের জাতীয় নেতাদের ক্যারেক্টার, চরিত্র, তাদের ভূমিকা স্বচ্ছ না, এবং যারা গভর্নমেন্টে যায় শুধু ভোট ব্যাংক হিসাবে একটা ভ্যাটা খেলা করে। হ্যাঁ, ভারতবর্ষের মানুষ যেদিন সচেতন হবে তাহলে মেশিনে গিয়ে, ইভিএমে গিয়ে নোটায় ভোট দিবে। যদি সত্যের ইতিহাসটা জেনে যায় সেদিন কিন্তু নোটায় ভোট দিবে। আর যদি কোনো সৎ মানুষ তো অনেক আছে, সৎ মানুষ ভোটে দাঁড়ালে তাকে ভোট দিবে। কিন্তু এরা ভোট পাওয়ার কোনো যোগ্যতা এদের নেই, এরা কলঙ্কিত করছে। তারপরেও তারা জোর করে বাহুবলে মিলিটারি ফোর্স প্রয়োগ করে, পুলিশ দিয়ে, টাকা দিয়ে, ভয় দেখিয়ে একে বলা হয় রাজনীতির দুর্বৃত্তায়ন। এই রাজনীতির দুর্বৃত্তায়ন প্রত্যেক পলিটিক্যাল পার্টি কম করে, যে পাওয়ারে যায় বেশি করে।
যে পাওয়ারিদের বেশি করে। আজকে যারা পাওয়ার আছে বেশি করছে, আগামী দিনে যারা বিরোধী গেলে তখন এদের দোষ দিবে। আজকে যারা বিরোধী দুর্বৃত্তায়ন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের সমালোচনা করছে, এরাই সেই মুখেই তারা তখন দুর্বৃত্তায়ন করবে, বলবে যে করিনি। এই হচ্ছে কথা। এবার অসচ্ছ লোকের, অসৎ মানুষের কোনো ক্যারেক্টার বলি হয় না, ক্যারেক্টারলেস তারা। যাই হোক, এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম। তোমরা একটা দেখবে, হ্যাঁ, আর এই চ্যাপ্টারে আরেকটা ভিডিও হবে, তাহলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। এটা হলো তোমার 6 নম্বর চ্যাপ্টার। এখানেই আমি আজকের মতো শেষ করলাম।